পিএসপি নোটটা একটু দেখে নাও। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। কি হাইলাইটস, কোথায় আছে এটা? সংবিধানের পার্ট 4 এবং 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আছে। এটা তথ্য হিসাবে জেনে রাখতে হবে, পরীক্ষায় দেই যে কোন পার্টে আছে এবং কত থেকে কত আর্টিকেল। সেকেন্ড পয়েন্ট আছে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা মনে রাখার একটা ক্লু বলি যে ইনস্ট্রাকশন, ডাইরেক্টিভের আমরা সিনোনিমস ইনস্ট্রাকশন করতে পারি। তো ইনস্ট্রাকশন আই থেকে আয়ারল্যান্ড মনে রাখতে পারো এইভাবে। থার্ড পয়েন্ট, DPSP constitute a comprehensive social and economic objective for a modern democratic state. এটা ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপির মধ্যে পার্থক্যর ক্ষেত্রে এটা জেনে রাখা দরকার যে ফান্ডামেন্টাল রাইট কি করে, যে আমরা প্রশাসনিক কিছু সুবিধা পাই, অধিকার পাই, পলিটিক্যাল ডেমোক্রাসি। অপরপক্ষে ডিপিএসপি এটা মানুষের সুবিধার জন্য সরকারকে কিছু পলিসি আনতে হয় বা আইন করতে হয়। তাই এটা সোশ্যাল, সামাজিক এবং অর্থনৈতিক কিছু উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য সাধিত হয়। তো এটা ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্যতে পড়বে যে ওটা পলিটিক্যাল ডেমোক্রাসি সূচিত করে, আর এটা ডিপিএসপি সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রাসি সূচিত করে। ফোর্থ পয়েন্ট, হোয়াইল ফান্ডামেন্টাল রাইটস প্রোভাইড দ্য পলিটিক্যাল পিলার, সেই কথাটাই এখানে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইট প্রোভাইড দ্য পলিটিক্যাল পিলার অফ আর ইন্ডিয়ান ডেমোক্রাসি, ইট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক পিলার্স আর প্রোভাইডেড বাই দ্য ডিপিএসপি, যেটা আগের পয়েন্টে বলা হলো। নেক্সট, নন জাস্টিসিয়েবল ইন নেচার। ডিপিএসপি যদি সরকার ঠিকঠাক পালন না করে, কেউ যদি মনে করে আমি কোর্টে এর বিচার চাই, হবে না। কেননা এর নেচারই নন জাস্টিসেবল, এর বিরুদ্ধে বিচার চাওয়া যায় না। যেমনটা ফান্ডামেন্টাল রাইটসের জন্য করা যায়, যে কারো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সে 32 নম্বর ধারা অনুযায়ী তাকে ক্ষমতা দিয়েছে বিচার চাইতে পারে, তার জন্য রিট জারি করা হয়, এটা আগে বলা হয়েছে। তো মনে রাখতে হবে এটা নন জাস্টিসেবল ইন নেচার কিন্তু। এবং এটা জাস্টিসেবল বা কম্পালসারি কেন করা হয়নি, এটা নেক্সট পয়েন্টে আসছি। পরের পয়েন্টে লেখা আছে, এটা পার্থক্যটা বলা যায় এফআর এর সাথে। এফআরস আর জাস্টিসেবল রাইটস, এটা বিচারযোগ্য বিচার পাওয়া যায়, বাট ডিপিএসপি যার নন জাস্টিসেবল রাইট। খেয়াল রাখতে হবে, এগুলো কনসেপচুয়াল বা স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্নতে কিন্তু থাকে। পরের পয়েন্ট, এটা হচ্ছে যে ডিপিএসপিটা কেন সরকারের উদ্দেশ্যে, এটা ইনস্ট্রাকশন কিন্তু কম্পালসারি কেন করা হয়নি, যে যা যা নির্দেশ আছে সবগুলোই মানতে হবে। তার কারণ হচ্ছে যে এখানে যতগুলো নির্দেশ আছে সবগুলো যদি মানতে হয় তাহলে অনেক অনেক পলিসি নিয়ে আসতে হবে। আইন কানুন তো করতেই হবে, সেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য একটা সিস্টেম দরকার, সেটা ছাড়াও অনেক পলিসি আনতে হবে। যেমন আমাদের রাজ্যে যে কন্যাশ্রী বা রূপশ্রী পলিসিগুলো আছে, এগুলো অনেকটা সামাজিক এবং ইকোনমিক উদ্দেশ্য সাধিত করে। এই ধরনের অনেক পলিসি যদি আনতে হয় সবগুলো মানতে গিয়ে, তাহলে কি দরকার? সরকারের একটা বড় অর্থের সংস্থান দরকার। কিন্তু আমাদের দেশে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু টাকার যোগানের বা অর্থের বা সম্পদের ভেরিয়েশন আছে। তাই যেসব রাজ্য অপেক্ষাকৃত একটু বেশি ক্ষমতাবান বা অর্থবান, তাদের ক্ষেত্রে সুবিধা যদি বা হয়, তুলনামূলকভাবে যারা পিছিয়ে পড়া রাজ্য অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা লোড হয়ে যাবে। যার কারণে এটা কম্পালসারি করা হয়নি। এটা মনে রাখা দরকার, কনসেপচুয়াল প্রশ্নতে লাগবে। তো এখানে এই পয়েন্টটা লেখা আছে, সিন্স দ্য ইন্ডিয়ান স্টেট, একটু খেয়াল করবে, সিন্স দ্য ইন্ডিয়ান স্টেট হ্যাড অ্যান্ড স্টিল হ্যাজ লিমিটেড ইকোনমিক ক্যাপাসিটি। ভারতীয় রাজ্যগুলোর হ্যাড মানে ছিল এবং এখনও হ্যাজ লিমিটেড ইকোনমিক ক্যাপাসিটি, একটা সীমিত অর্থনৈতিক ক্ষমতা আছে। মেকিং ডিপিএসপি জাস্টিসেবল, যদি এটাকে জাস্টিসেবল করা হতো, যদি সাধারণ মানুষ বিচার চাইতে যেত তাহলে সরকারকে বাধ্য হয়ে করতে হতো। যদি এটা করা হতো, উড হ্যাভ পুট দ্য স্টেট ইন এ টাইট সিচুয়েশন, রাজ্যকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিত। দিস ফ্যাক্ট এক্সপ্লেন্স, এই তথ্যটাই কিন্তু ব্যাখ্যা করছে হোয়াই ডিপিএসপি ওয়ার ডেলিভারেটলি মেড নন জাস্টিসেবল। সংবিধান রচয়িতারা কিন্তু ডিপিএসপিকে নন জাস্টিসেবল কেন রেখেছে, এই তথ্য থেকে কিন্তু ব্যাখ্যাটা পাওয়া যায়। এটা করে দিলে রাজ্যগুলোর, সোজা ভাষায় বলতে গেলে গরিব রাজ্যগুলোর খুব সমস্যা হতো। নেক্সট পয়েন্ট, ডেসপাইট বিং নন জাস্টিসেবল ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, এটা বলা হয়েছে ডেসপাইট মানে সত্ত্বেও, নন জাস্টিসেবল বিচারযোগ্য নয়, ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, ডিপিএসপি গুরুত্বটা কিন্তু আর্টিকেল 37-এ উল্লেখ করা আছে, হুইচ ডিক্লেয়ার্স দ্যাট, এটা কি ডিক্লেয়ার করে 37 নম্বর আর্টিকেল, যে অলদো দ্য ডিপিএসপি আর নন জাস্টিসেবল, ভালো করে খেয়াল করবে লাইনটা, অলদো যদিও
ডিপিএসপি বিচারযোগ্য নয়, তবুও কমা মানে এখানে তবুও দে শুড বি কনসিডার্ড ফান্ডামেন্টাল, তাদেরকে কিন্তু মৌলিক হিসেবেই আমাদের বিবেচনা করতে হবে ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। গভর্নেন্স মানে এখানে প্রশাসন, দেশের প্রশাসনের ক্ষেত্রে সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। এটা নন জাস্টিসেবল নয়, তার মানে এই নয় যে আমরা একদমই পালন করলাম না, সেটা নয়। বলা হয়েছে যে এটা ফান্ডামেন্টাল হিসেবে কিন্তু সরকারকে দেখতে হবে, এটা খেয়াল রাখবে 37 নম্বর ধারা। এবার যতগুলো ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন কিছু গান্ধীজির আদর্শ থেকে নেওয়া হয়েছে, কিছু লিবারেল মুক্ত মনা যেটা বলা হয় লিবারেল প্রিন্সিপাল, এরকম আরও কয়েকটা ভাগ আছে। আরও একটা ডিটেলস নোটে ওটা আছে, আমি এটা একটু সামারি করেছি, কেননা পরীক্ষাতে সাধারণত গান্ধিয়ান প্রিন্সিপাল থেকেই প্রশ্ন দেয় যে নিম্নলিখিত কোনটি গান্ধিয়ান প্রিন্সিপাল বা নিম্নলিখিত কোনটি গান্ধিয়ান প্রিন্সিপাল নয়। তাই শুধুমাত্র গান্ধিয়ান প্রিন্সিপালটাই আপাতত রাখা হয়েছে, পরে তোমরা ডিটেলসে জানার সুযোগ পাবে। তো 36 থেকে 51 নম্বরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এই কটা কিন্তু গান্ধীজির আদর্শ থেকে নেওয়া হয়েছে। যেমন তোমরা আর্টিকেলগুলো দেখে দেখে ব্র্যাকেটে লিখে নিতে পারো। এ টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত এন্ড টু এন্ডোয়িং, এটা বড় লাইন আছে, শুধুমাত্র জেনে রাখো যে পঞ্চায়েত গঠনের যে ব্যাপারটা অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত 40 নম্বর ধারাতে আছে, দেখবে এটা গান্ধিয়ান প্রিন্সিপাল। পুরো লাইন জানার কোনো দরকার নাই, টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, ব্যাস হয়ে গেল। বি টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি, এটুকু জানলেই হবে যে কুটির শিল্প, এটা গান্ধিয়ান প্রিন্সিপাল। এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে সে কুটির শিল্প, মানে কুটির শিল্পকে আমরা সোজা ভাষায় হস্তশিল্প বলতে পারি, যে বড় শিল্প যেটা বড় ফ্যাক্টরি আকারে হয় তার বিপরীত যে ঘরে যেটা তৈরি করা যায় বা ছোট আকারে হয়, এটা কুটির শিল্প, সেটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে কেউ করতে পারে, আর কোঅপারেটিভ বেসিস মানে যৌথভাবে কয়েকজন মিলে এটা করতে পারে রুরাল এরিয়া। তো এক কথায় কুটির শিল্প। সি সেফগার্ড অ্যান্ড প্রমোট দ্য এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অর অফ দ্য, এটা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, এটা ওয়ার হবে না, অফ হবে। এক কথায় এসসি এসটিদের যে শিক্ষা এবং অর্থনৈতিক তাদের স্বার্থকে আরও সেফগার্ড করা বা প্রমোট করা, এটা। ডি টু ব্রিং অ্যাবাউট দ্য প্রহিবিশন অ্যান্ড কনজামশন অফ ইনটক্সিকেটিং লিকার, বিষাক্ত যে পানীয়, যেটা আমরা দেশি মদ বা আরও ক্ষতিকর যদি কোনো পানীয় থাকে, এগুলো যে নিষেধ করা হয়েছে, কনজামশন মানে কেনা ইত্যাদি। আর ইতে আছে টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স। এগ্রিকালচার কৃষি এবং পশুপালন বিদ্যা যেটা, সেটা স্বাভাবিকভাবে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। আর ইন পার্টিকুলার প্রহিবিট স্লটার অফ কাউ, গরু হত্যা বা গো হত্যা এটা নিষেধ করা হয়েছে। আর কৃষি পশুপালন বিদ্যা এটা অর্গানাইজ করতে বলা হয়েছে বিজ্ঞানসম্মতভাবে। তাহলে এই কটা জিনিস কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপাল, একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এবার আর্টিকেল ওয়াইজ মানে 36 থেকে 51 পরপর একটু দেখে নাও কি কি আছে। তবে আমি বলি যে বাংলার একটা আমি সফট কপি ছবি তুলে দিয়েছি হ্যান্ড রিটেন, তো যাদের ইংলিশে একটু প্রবলেম তারা বাংলাটাকে একবার দেখে নেবে, তাহলে একটা ধারণা আসবে, সুবিধা হবে আর কি। যাই হোক, তো 36 থেকে 51, 36, 37, 38 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 39 থেকে একটু জানতে হবে প্রত্যেকটা কি কি আছে। তো প্রত্যেকটা লাইন হুবহু মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট কি আছে মূল পয়েন্ট বা মূল ওয়ার্ডটা জানলেই কিন্তু হবে। 36 নম্বরে আছে ডেফিনেশন, ডিফাইন দ্য টার্ম স্টেট, মানে এক কথায় রাজ্যের সংজ্ঞা, যেটা 12 থেকে 35 যেটা মৌলিক অধিকারের যে আর্টিকেল, তো প্রথম আর্টিকেলগুলো সাধারণত সংজ্ঞা, এটা একটা মূল কনসেপ্ট। যেমন আমি একটা এক্সাম্পল বলি যে পঞ্চায়েতের প্রভিশন যেগুলো, সেগুলো পরবর্তীতে অ্যাড হয়েছিল 243 থেকে শুরু, 243 থেকে 243 ও পর্যন্ত। তা যদি প্রশ্ন করে পঞ্চায়েতের সংজ্ঞা কত নম্বর আর্টিকেলে আছে, তাহলে ফার্স্ট আর্টিকেলটা সবসময় ডেফিনেশন হয়, এটা সাধারণ কনসেপ্ট মনে রাখবে। যে অনেক টাইমে অজানা কিছু পড়লো, এটা স্বাভাবিক যে ওই বিষয়টা যে আর্টিকেল থেকে শুরু হচ্ছে, যেমন ফান্ডামেন্টাল রাইট 12 থেকে শুরু, 12 থেকে 35, তার ডেফিনেশন কোথায় আছে 12তে। ডিপিএসপি কোথা থেকে শুরু 36 থেকে, কেন 36 ডেফিনেশন। পঞ্চায়েত কোথা থেকে শুরু 243 থেকে 243 ও, মানে ABCD করে, তাহলে শুরু 243 ডেফিনেশন, সাধারণ কনসেপ্ট বলে রাখলাম। তো 36 ডেফিনেশন। 37 যেটা আগেই বলা হলো যে ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, যে এটা যদিও এটা নন জাস্টিসেবল কিন্তু এটাকে ফান্ডামেন্টাল হিসেবে সরকারকে কনসিডার করতে হবে, সেটা এখানে নতুন করে দেখার কোনো প্রয়োজন নাই। 38 নম্বর আর্টিকেলে কি আছে,
যে এখানে টু ক্রিয়েট এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, জনকল্যাণের জন্য একটা সরকারকে একটা নির্দেশ বা একটা সিস্টেম আর কি তৈরি করতে হবে। তো এখানে 44তম অ্যামেন্ডমেন্টে 44তম সংশোধনে ক্লজ 2 একটা অ্যাড করা হয়েছে, যেখানে কি বলেছে, এটা খুব দরকার, গুরুত্বপূর্ণ, যে হুইচ ডাইরেক্ট দ্য স্টেট, সেকেন্ড লাইনটা দেখো, হুইচ ডাইরেক্ট দ্য স্টেট, রাজ্যদেরকে নির্দেশ দেয়, টু মিনিমাইজ ইনইকুয়ালিটিজ ইন ইনকাম, আয়ের ক্ষেত্রে যে বৈষম্য সেটাকে মিনিমাইজ, ন্যূনতম করতে হবে, টু এলিমিনেট ইনইকুয়ালিটিজ ইন স্ট্যাটাস, আর স্ট্যাটাসের ক্ষেত্রে ইনইকুয়ালিটি এলিমিনেট মানে তুলে দিতে হবে। স্ট্যাটাস বলতে যে কাউকে আর কি সামাজিকভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কাউকে সামাজিকভাবে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, সবাই তো মানুষ, অতএব স্ট্যাটাস বিশেষ করে সরকারিভাবে এটা তো করা যাবেই না। যেমন আগে টাইটেল ছিল, তোমরা ফান্ডামেন্টাল রাইটে পড়েছো 17 নম্বরে, 18 নম্বরে ওটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ আগে যেমন রাজা অনেকের নাম থাকতো, টাইটেল থাকতো, তো সে একটু আলাদা বেশি কদর পেত, সাধারণ মানুষ একটু হেয় হতো বা একটু বৈষম্য দেখা দিত। তো স্ট্যাটাসের ক্ষেত্রে পুরো জিরো, এলিমিনেট, কিন্তু ইনকামটা আয়টা তো সমতা আনা যাবে না, তাই এখানে বলা হয়েছে মিনিমাইজ ইনইকুয়ালিটি, যতটা সম্ভব বৈষম্যটাকে মিনিমাইজ করতে হবে, কম করতে হবে। তো এলিমিনেটের ক্ষেত্রে ইনইকুয়ালিটি ইন স্ট্যাটাস, ফ্যাসিলিটি এবং অপরচুনিটি, তিনটের ক্ষেত্রেই, যে কাউকে বেশি সুযোগ দেওয়া হলো, ফ্যাসিলিটি অপরচুনিটি কাউকে কম বেশি দেওয়া যাবে না, এটা এলিমিনেট করতে হবে, জিরো। 39এও এখানে ওয়েলফেয়ার স্টেট, এটা জনকল্যাণকামী রাষ্ট্র, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টই জেনে রাখতে হবে। তো পরপর পয়েন্টগুলো, ফার্স্ট যেমন আছে অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড ফর সিটিজেন্স বোথ মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই মিনস অফ লিভলিহুড মানে জীবনযাপনের উপায়, যে কিভাবে রোজগার করবে, এটা অ্যাডুকেট, পর্যাপ্ত আর কি উপায় থাকতে হবে। দু তিনটে যদি রোজগারের মাধ্যম থাকে, তাহলে তারা যারা পারদর্শী সেই দু তিনটে তারাই ইনকাম করতে পারবে, যারা সেই পারদর্শী নয় সেই দু তিনটে সিস্টেমে যে দু তিনটে উপায়, তাহলে বাকিরা পারবে না, সেক্ষেত্রে এটা অ্যাডিকুয়েট মিনস থাকতে হবে, জীবনযাপনের রোজগার একটা মাধ্যম দিতে হবে। কন্ট্রোল অ্যান্ড ওনারশিপ অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস of the community, control and ownership of the material resources of the community to be distributed in such a manner that it serves the common good, মানে নিয়ন্ত্রণ, কন্ট্রোল এবং ওনারশিপ, মালিকানা, একটা কমিউনিটি বেসড, একটা এলাকার যে সম্পদগুলো আছে সেটা এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এটা এলাকা বা সম্প্রদায়, এখানে এলাকা ভিত্তিক যে ম্যাটেরিয়াল রিসোর্স এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সবার সাধারণের একটা ভালো হয়, যে কয়েকজন সেখান থেকে উপকার পেলো বাকিরা পেলো সেটা নয় আর কি। যেমন কয়লা খনি অঞ্চল বা ইত্যাদি, এরকম আরও যেখানে সম্পদশালী যে অঞ্চলগুলো আছে সেগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, বা আরও অন্যান্য রিসোর্স হতে পারে, যাতে সাধারণ মানুষ বা সবার একটা ভালো উপকার হয়, মুষ্টিমেয় কজন পেলো সেটা না, এটাই বলা হয়েছে। নেক্সট, দ্য অপারেশন অফ দ্য ইকোনমিক সিস্টেম ডাজ নট রেজাল্ট ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে যে ইকোনমিক সিস্টেমে যে সিস্টেম পদ্ধতিগুলো অপারেট করা হবে অর্থনীতি সংক্রান্ত, যাতে ডাজ নট রেজাল্ট, যাতে না হয়, কনসেন্ট্রেশন মানে কি, যে কেন্দ্রীভূত হলো, ওয়েলথ মানে সম্পত্তি বা সম্পদ, অ্যান্ড মিনস অফ প্রোডাকশন টু দ্য কমন ডেট্রিমেন্ট, যেটা মানে ক্ষতিকর হয়ে গেল, যে মুষ্টিমেয় কয়েকটা লোকের হাতে, যেমন আমরা একটা এক্সাম্পল সহ বলতে পারি যে আম্বানি, টাটা, এরকম মুষ্টিমেয় ওদের হাতে সমস্ত সম্পত্তি চলে গেল, সম্পদ চলে গেল, তাতে কি হবে, একটা একটা ক্যাপিটালিস্ট ইকোনমি, এটা পরে বলা হবে পুঁজিবাদী ইকোনমি, তো এটা এটা ক্ষতির দিকে যাবে, ব্যাপারটা ভালো হবে না। তো যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ কেন্দ্রীভূত না হয় কয়েকজনের হাতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমান বেতন থাকতে হবে, যে পুরুষতান্ত্রিক যেহেতু সমাজ, তাই এটা বলতে হচ্ছে যে পুরুষদের জন্য বেশি মাইনে আর মহিলাদের জন্য কম মাইনে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রাইভেটের ক্ষেত্রে এটা কিন্তু এখনও চালু আছে, যে পুরুষদেরকে বেশি আর মহিলাদেরকে একটা কাজ দিয়েছে মানে বিশাল একটা ব্যাপার, এই ধরনের একটা মেন্টালিটি। তো এটা বৈষম্য কিন্তু আছে, এবং অন্যান্য অনেক দেশে আছে, সরকারি ক্ষেত্রে এটা নাই, এবং প্রাইভেটের ক্ষেত্রে যাতে এটা না হয় সেই কারণে সরকার নিয়ম, ইনডাইরেক্টলি কিছু নিয়ম আছে, ন্যূনতম মজুরির ক্ষেত্রে সরকারের তো নিয়ম আছেই,
তো এটা একটা ইনস্ট্রাকশন, সরকার না থাকলেও সরকারকে নিয়ম করতে হবে, আইন করতে হবে যে না, এটা প্রাইভেটের ক্ষেত্রেও, সরকারি ক্ষেত্রে তো হবেই না, যে পুরুষ এবং মহিলা নির্বিশেষে সমকাজে সমবেতন আর কি, ইকুয়াল পে ফর ইকুয়াল, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এটা কার আন্ডারে? এগুলো আমরা সবই 39-এর আন্ডারে পড়ছি। তো 39-এর আন্ডারে অনেকগুলো আছে, সব প্রত্যেকটা আন্ডারে এতগুলো নয়, শুধু 39 আন্ডারে একটু বেশি আছে দেখবে। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স মেন অ্যান্ড ওমেন। শ্রমিকদের যে স্বাস্থ্য এবং তাদের এনার্জি, মেন অ্যান্ড ওমেন, পুরুষ মহিলা এবং চিলড্রেন, শিশুদের আর নট অ্যাবিউজড অ্যান্ড সিটিজেনস আর নট ফোর্সড। আর নট অ্যাবিউজ মানে সেটা যাতে ভালো থাকে, খারাপের দিকে না যায়। অ্যান্ড দ্য সিটিজেনস আর নট ফোর্সড বাই ইকোনমিক নেসেসিটি। সিটিজেন্সদেরকে তাদের বাধ্য করা না হয় বা ইকোনমিক নেসেসিটি, অর্থনৈতিক প্রয়োজনীয়তার জন্য, মানে তাদের টাকা পয়সার প্রয়োজনের জন্য, টু এন্টার অ্যাভোকেশনস আনসুটেড টু দেয়ার এজ অর স্ট্রেংথ, এমন কিছু করা যেটা তাদের বয়স বা শক্তির ক্ষেত্রে উপযুক্ত নয়। যেমন কিশোর 14 বছরের নিচে তাদেরকে একটা বিপজ্জনক খনি এলাকায় কাজ করতে আর কি বাধ্য করা হলো পরিবারের রোজগারের জন্য, এটা এজের সাপেক্ষে আনসুটেড। বা কোনো একটা বৃদ্ধ লোক, তাকে আর কি রোজগারের জন্য সে কাজ করতে বাধ্য হচ্ছে যেটা তার শ্যুট করছে না, এটা যাতে না হয় সেই কারণে হয়তো বার্ধক্য ভাতা ইত্যাদি চালু আছে। আচ্ছা, নেক্সট দেখো, চিলড্রেন আর গিভেন অপরচুনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস, শিশুদেরকে সুযোগ এবং সুবিধা আর কি দিতে হবে, টু ডেভেলপ ইন এ হেলদি ম্যানার, যাতে তারা সুস্বাস্থ্যসম্মতভাবে নিজে বড় হতে পারে। অ্যান্ড দ্য চাইল্ডহুড অ্যান্ড ইয়ুথ, তাদের শৈশবকাল এবং ইয়ুথ মানে যৌবনকাল, আর প্রোটেক্টেড অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন, যাতে খারাপ দিকে না চলে যায়, শোষিত না হয়, সেটা প্রোটেক্ট করতে হবে। অ্যান্ড মোরাল অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাবান্ডনমেন্ট, নৈতিকতা যাতে বর্জিত না হয়, যাতে এক কথায় তারা যাতে সুপথে থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 39A, এটা 42তম অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল 1976 সাল, খেয়াল রাখবে 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল, মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে দিস আর্টিকেল রিকোয়ার্স দ্য স্টেট টু প্রোভাইড ফর ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, মানে এটা ফ্রি আইনি সহায়তা দেওয়া হবে। ইকুয়াল জাস্টিস মানে সমান বিচার দিতে হবে, এটা বিচারের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না, এবং আইনি সহায়তা ফ্রি কিন্তু দিতে হবে যাদের প্রয়োজন। ইন পারফরমেন্স অফ দিস আর্টিকেল পার্লামেন্ট হ্যাজ ফার্স্ট, এই ইনস্ট্রাকশন পালন করতে গিয়ে কিন্তু একটা আইন পাস করেছে পার্লামেন্ট, যে লিগাল সার্ভিসেস অথরিটি 1987। নেক্সট আর্টিকেল 40, শুধু মনে রাখবে পঞ্চায়েত গঠন, আর কিছু দরকার নাই। 41-এ রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স, মানে রাইট টু ওয়ার্ক এটাই বেশি গুরুত্বপূর্ণ, কাজের অধিকার, শিক্ষার অধিকার, এটা 45 নম্বরটা শিক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স, সরকারি সহায়তা, তো রাইট টু ওয়ার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ 41, রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার। এই 41 কাজের অধিকার এর উপর আন্দোলন করেই কিন্তু 100 দিনের প্রকল্পটা এসছে, যে মানুষের কাজের অধিকার আছে, তাদের কাজ কিন্তু দিতে হবে, তাই সরকার মিনিমাম 100 দিন কাজ দেওয়া হয়, এবং যার পরিপ্রেক্ষিতে একটা ইনকাম ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর্টিকেল 42, 42 নম্বর আর্টিকেলে এখানে যেটা বলা হয়েছে, বোল্ড যেটা আছে সেটা শুধু দেখলেই হবে, জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক, যে শ্রমিকদের যেখানে কাজ করবে সেখানে যেন একটা মানবিক পরিবেশ থাকে, স্বাস্থ্যকর, অমানবিক পরিবেশ না থাকে। অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ, মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি কিন্তু দিতে হবে, ওইটুকু জানলেই হবে। 43তে বোল্ড করা আছে, দেখো, সিকিউর লিভিং ওয়েজেস অ্যান্ড অর্গানাইজিং কটেজ ইন্ডাস্ট্রি ইন রুরাল এরিয়া, যেটা গান্ধিয়ান প্রিন্সিপিলে পড়লো, কটেজ ইন্ডাস্ট্রি তুমি দেখলে, যে লিভিং ওয়েজেস মানে এমন একটা মজুরি দিতে হবে যাতে তারা অন্ততপক্ষে ডাল ভাত খেতে পারে, এমন ওয়েজেস দিল যে খেতে পেলো না বা জীবন বাঁচতে পারে, এমন রোজগার মজুরি যার উপর নির্ভর করে বাঁচতে পারে, তাকে লিভিং ওয়েজেস বলা হচ্ছে, সেটা সিকিউর করতে হবে। অ্যান্ড অর্গানাইজ কটেজ ইন্ডাস্ট্রি, এবং কুটির শিল্প আর কি অর্গানাইজ করতে হবে রুরাল এরিয়াতে, যাতে অনেকের অর্থ সংস্থান হয়, একটা কাজ পায়। 43A-তে কি বলা হয়েছে, যে এই যে জায়গাটা, যে টু এনসিওর, লাস্টের দিক থেকে দেখো, টু এনসিওর ওয়ার্কার্স পার্টিসিপেশন, শ্রমিকদের অংশগ্রহণ কোথায়, ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। কোনো একটা শিল্প বা কোম্পানির ক্ষেত্রে টোটাল ম্যানেজমেন্টে সাধারণত মালিকরাই থাকে, সাধারণত সেখানে শ্রমিকদেরকে নর্মালি আইন না থাকলে সুযোগ দেবে না, সেক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ খুব একটা তারা বুঝতে পারবে না। এখন ম্যানেজমেন্টে যদি শ্রমিকদের কেউ প্রতিনিধি থাকে, তাহলে শ্রমিকদের স্বার্থ একটা
উত্থাপন হবে, সেই অনুযায়ী নিয়মকানুনগুলো হবে। তাই এটা নির্দেশ দেওয়া হয়েছে যে সেই অনুযায়ী এমন কিছু আইন করা, এই যে লেজিসলেট কল ফর মানে ডিম্যান্ড, দিস আর্টিকেল কল ফর মানে ডিম্যান্ড করে লেজিসলেশন আইনের বাই দ্য স্টেট, রাজ্যের দ্বারা, যে যে আইনটা এনশিওর করবে যাতে ওয়ার্কাররা পার্টিসিপেশন মানে তাদের অংশগ্রহণ থাকে ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। 44 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি এর বাংলা। এটুকু মনে রাখলেই হবে যে ফর দ্য সিটিজেন থ্রু আউট ইন্ডিয়া, সারা ভারত জুড়ে যাতে একটা ইমপ্লিমেন্টেশন হয়, চালু হয় অভিন্ন দেওয়ানি বিধি। মানে এটা সহজে বলতে গেলে বিভিন্ন ধর্মের যে বিভিন্ন রকম নিয়মকানুন আছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বা আরও বিভিন্ন যেগুলো দেওয়ানি বলা হয়, তো এইটা কিন্তু যাতে এক হয়, এটা এই সংক্রান্ত এখনো আইন হয়নি, তবে একটা সিস্টেম প্রসেসিংয়ের মধ্যে আছে, একটা তর্ক বিতর্ক চলছে যাতে করা যায়। আর্টিকেল 45 এখানে খুব গুরুত্বপূর্ণ, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, এখানে টিল দ্য এজ অফ 14 ইয়ার্স, 14 বছর পর্যন্ত শিশুদের বিনা ফ্রি, অবৈতনিক ফ্রি এবং কম্পালসারি শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট গল্প আছে যে 2002 সালে নেক্সট লাইনে লেখা আছে 86তম সংবিধান সংশোধনের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে আর্টিকেল 21A-তে, তোমরা এর আগে পড়েছো হয়তো, গৃহীত হয়েছে, যেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে কিন্তু তাদের শিক্ষাটা একটা মৌলিক অধিকার, সেটা সরকারকে ব্যবস্থা করতে হবে, ফ্রি তো বটেই, কম্পালসারিও। তাহলে এখানে প্রথমে ছিল 14 পর্যন্ত, মানে 0 থেকে, তো 6 থেকে 14 যেহেতু মৌলিক অধিকার হয়ে গেছে, ডিপিএসপির আন্ডারে পড়ে থাকলো কত, 0 to 6। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ডিপিএসপির আন্ডারে কত থেকে কত বছর পর্যন্ত শিশুদের ফ্রি এবং কম্পালসারি শিক্ষার কথা বলা হয়েছে। অ্যান্সার কিন্তু 0 থেকে 14 হবে না, কারণ 6 থেকে 14 মৌলিক অধিকার, অ্যান্সার হবে 0 to 6, এটা খেয়াল রাখবে। তো নেক্সট লাইনে ব্র্যাকেটে লেখা আছে হাউএভার দিস আর্টিকেল হ্যাজ বিন অ্যামেন্ডেড, এটা সংশোধন করা হয়েছে বাই 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, হুইচ হ্যাজ ইনসার্টেড আর্টিকেল 21A, একটা আর্টিকেল ইনসার্ট করেছে যে সংশোধন ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানে, মেকিং রাইট টু এডুকেশন, এই শিক্ষার অধিকারটাকে ফান্ডামেন্টাল মৌলিক অধিকার করেছে ফর অল চিলড্রেন, সমস্ত শিশুদের জন্য বিটুইন 6 থেকে 14, খেয়াল রাখবে। নাও আর্টিকেল 5 ডাইরেক্ট দ্য স্টেট, এখন আর্টিকেল 45 কি বলে, আর্টিকেল 45 এর লাস্টটা দেখে নাও, টিল দ্য এজ অফ 6 ইয়ার্স, এইটুকু, 0 to 6 ইয়ার বাস। আর্টিকেল 46 বলা হয়েছে যে টু প্রোটেক্ট দ্য এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি এসটি, যেটা গান্ধিয়ান প্রিন্সিপালে বলা হলো, এসসি এসটিদের শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য, ওইটুকু জানলে হবে। 47 বলা হয়েছে যে টু রেজ থেকে, মাঝামাঝি থেকে দেখো, টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন, পুষ্টির লেভেলটা বাড়াতে হবে, অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাপনের মান বাড়াতে হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাপনের মান, অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ, এবং সাধারণ মানুষের স্বাস্থ্যটা উন্নত করতে হবে। পুষ্টি, জীবনযাপনের মান এবং স্বাস্থ্য, এটা উন্নত করতে হবে। দিস অলসো ইনক্লুডস প্রহিবিশন অফ লিকার অ্যান্ড ইনটক্সিকেটিং ড্রাগস, যেটা গান্ধিয়ান প্রিন্সিপালে বলা হলো যে সে পানীয় যেগুলো ক্ষতিকারক আর কি, বা ইনটক্সিকেটিং ড্রাগস বা ক্ষতিকারক নেশা পানীয়, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। 48 বলা হয়েছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যানিমাল হাজবেন্ডারি, এটাও আগে বলা হলো গান্ধিয়ান প্রিন্সিপালে, যে কৃষি এবং পশুপালন একটা সংস্থান করতে হবে, এবং প্রহিবিশন অফ কিলিং অফ কাউজ, গো হত্যা, কাবস মানে গো, কাবস মানে বাছুর বলা হয় যেটাকে, আদার মিলস অ্যান্ড রট ক্যাটেল, গবাদি পশু, এগুলো হত্যা নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 48A এটা 42তম অ্যামেন্ডমেন্টে এক্সট্রা যোগ হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং এনভায়রনমেন্ট, ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা পরিবেশ এবং হচ্ছে ফরেস্ট মানে অরণ্য, এবং ওয়াইল্ড লাইফ মানে বন্যদের জীবন, বন্য প্রাণীদের জীবন, এগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে হবে এবং তাদের জীবনযাপন ঠিকঠাক তাহলে ইমপ্রুভ করতে হবে, এটাও কিন্তু সরকারের আইন করতে হবে। খেয়াল রাখবে মৌলিক কর্তব্যতেও কিন্তু এটা আছে, পরীক্ষা যদি দেয় ইন্ডিভিজুয়ালের জন্য তাহলে সেটা ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে পড়বে, সেটা তোমরা পড়বে, আর সরকারের জন্য যদি হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ডিপিএসপির মধ্যে পড়ছে। 49 বোল্ড করা আছে, এটা দেখো, টু প্রোটেক্ট মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, জাতীয় গুরুত্ব আছে এরকম স্মৃতিসৌধ আর কি, এগুলো সেই জায়গা এবং স্মৃতিসৌধ এগুলো প্রোটেক্ট করতে হবে, এটা একটা সরকারের প্রতি নির্দেশ, সেই অনুযায়ী আইন আনবে। আর্টিকেল 50, এখানে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ,
এই নিয়ে পলিটিতে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু ডিসকাশন করা হয়েছিল যে আগে প্রশাসন বিভাগ, বিচার বিভাগ সব এক ছিল, আইন বিভাগ, পরবর্তীতে সেপারেশন হয়। তো এটা একটা নির্দেশ যে যে প্রশাসন মানে একটা আমরা নিচু লেভেলে যদি ধরি, যে জেলা লেভেলে যদি ধরি, টপ প্রশাসন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। তো সে প্রশাসন চালাবে। এখন সেই যদি বিচার করে তাহলে সেটা অপব্যবহার হতে পারে অত ক্ষমতার। তো জুডিশিয়ারি আলাদা হবে, এক্সিকিউটিভ আলাদা হবে, এটা নির্দেশ। 51, আর্টিকেল 51, এটা খুব ইম্পর্টেন্ট। টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটা আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা এগুলো আর কি প্রমোট করা, রাখা। মেনটেন গুড রিলেশনস বিটুইন নেশনস, অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখা। অ্যান্ড রেসপেক্ট ইন্টারন্যাশনাল লজ, আন্তর্জাতিক আইনগুলোকে শ্রদ্ধা করা। তো এই 36 থেকে 51 যে আর্টিকেলগুলো বলা হলো, ভালো করে কিন্তু অবশ্যই বারবার পড়ার মাধ্যমে খেয়াল রাখতে হবে, তবে এখান থেকে প্রশ্নগুলো পড়া যাবে। আর আরও কয়েকটা এখানে টপিকস আছে, এখন আমি বলছি না। এটা প্রাথমিকভাবে শুধু ডিপিএসপির কী কী নির্দেশ আছে সেটা জানা দরকার। পরবর্তীতে কিন্তু এটা ডিসকাশন করা হবে যে ডিপিএসপি ইন আদার পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, 4 নম্বর পার্ট ছাড়াও সংবিধান আর কোথায় ডিপিএসপির মতো ইনস্ট্রাকশনগুলো আছে, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপির পার্থক্য, এটা একটু বলে নিই, এটা একটু প্রয়োজন আছে এখন। যে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপির পার্থক্য দেখো। ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে যে বৈষম্য করতে পারবে না, ইত্যাদি, মানে না বাচক বেশি আছে আর কি। তো নেগেটিভ অব্লিগেশন অফ দ্য স্টেট বলা হয়েছে এখানে। আর এখানে কি এটা করবে, এটা করবে পজিটিভ অব্লিগেশন। জাস্টিসেবল ইন কান্ট্রি, এটা আগেই বলা হলো যে এটা বিচার নেওয়া যায়, এটা বিচার নেওয়া যায়, নন জাস্টিসেবল। এটা ফাউন্ডেশন অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, আগেই বলা হলো যে রাজনৈতিক গণতন্ত্র সূচনা করে, এবং এটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। আর এই ডিপিএসপি রিলেটেড কেসেসটাও কিন্তু পরবর্তীতে ডিসকাশন হবে। যতটুকু বলা হলো এটা একটু তোমরা নিজেদের মতো করে দেখার চেষ্টা করো।